হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস এআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড ইভিনিং, সকলকে শুভ বৈকাল। শুরু করছি আজকের আরও একটা গুরুত্বপূর্ণ সেশন, স্ট্যাটিক জিকের। আমরা আজ 1000+ কোশ্চেন ডিসকাশন করছিলাম, তার মধ্যে আজকে তোমাদের এই সিরিজের টপিক হচ্ছে আমাদের ভারতীয় সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ ধারা। তোমরা সকলেই দেখে নিয়েছো গতকাল, আশা করি, যে আমাদের সংবিধান থেকে কিন্তু বেসিক যে পার্ট অর্থাৎ বেসিক নলেজ কিন্তু জিজ্ঞাসা করবে এবং সেটাই সিলেবাসে বলা আছে। সেটা গ্রুপ সিতে এবং গ্রুপ ডিতে দুটো ক্ষেত্রেই কিন্তু বলা রয়েছে। তো এই গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটো ক্ষেত্রেই যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের যে বেসিক পার্ট, সেই বেসিক পার্টের মধ্যে অবশ্যই করে কিন্তু পড়ে গুরুত্বপূর্ণ কিছু ধারা। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কিছু ধারা পড়ছে অর্থাৎ আর্টিকেলস পড়ছে, সেই নিয়ে আমরা আমাদের আজকের এই ক্লাসটি করব। তো অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ক্লাসের সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। এবং যারা যারা নতুন চ্যানেলে জয়েন করেছো, চ্যানেলটিকে অতি অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো। চ্যানেলটিকে অতি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি রয়েছে, বেল আইকনটিকে প্রেস করে রাখতে একদমই ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের এই সেশনটি। আমরা ডিরেক্টলি প্রথম প্রশ্নে চলে আসছি। যারা যারা ক্লাসে রয়েছো অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলো, অর্থাৎ ক্লাসের যে ক্লাসের অ্যাটেন্ডেন্সটিকে কিন্তু মার্ক করতে একদমই ভুলো না। ক্লাসের যে অ্যাটেন্ডেন্স, এই অ্যাটেন্ডেন্সটিকে ডেফিনেটলি মার্ক করে ফেলো। তো বলা হয়েছে প্রথম প্রশ্নে যে ইকুয়ালিটি বিফোর ল, এই যে ইকুয়ালিটি বিফোর ল অর্থাৎ আইনের চোখে সকলের সমতার অধিকার, তো এটা আমাদের কোন ধারার মধ্যে মেনশন রয়েছে? আমাদের ভারতীয় সংবিধানের ধারা নম্বর 14, ধারা নম্বর 15, ধারা নম্বর 19, ধারা নম্বর 21। সকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু আনসারটি করে ফেলবে। সকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে আনসারটি করে ফেলবে। কি হতে পারে আনসার সকলে জানিও আমাকে চ্যাট সেকশনে বা কমেন্ট সেকশনে। তো এখানে আমাদের ইকুয়ালিটি বিফোর ল এর কথা বলা হয়েছে, আর ইকুয়ালিটি বিফোর ল মানেই হয়ে যাচ্ছে আর্টিকেল নাম্বার 14, 14তম যে ধারা, সেই 14তম ধারায় আমরা কিন্তু এই সম্পর্কে জানতে পেরে যাই। ঠিক আছে, তো এই 14 নম্বর ধারা মূলত আমাদের রাষ্ট্রের উপরই বাধ্যতামূলক আরোপ করে, যেটি ভারতের ভূখণ্ডের মধ্যে কোনো ব্যক্তিকে আইনের দৃষ্টিতে সমতা বা আইনের সমান সুরক্ষা থেকে বঞ্চিত করা যাবে না, অর্থাৎ সকলের সমান অধিকার কিন্তু রয়েছে। এটাই বলা হয় আর্টিকেল নাম্বার 14-এ, অর্থাৎ ইকুয়ালিটি বিফোর ল। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই যে ইনফরমেশন, এটা মনে রাখবে। ইকুয়ালিটি বিফোর ল যেখানে দেখবে আর্টিকেল নাম্বার 14 সেখানেই হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 2, সকলে আনসার করবে কমেন্ট সেকশনে। যে বলা হয়েছে অস্পৃশ্যতার বিলোপ সাধন অর্থাৎ অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। এই অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি সম্পর্কিত, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি এটা সম্পর্কিত বিধানটি ভারতীয় সংবিধানের কোন ধারায় রয়েছে? আর্টিকেল নাম্বার 15, আর্টিকেল নাম্বার 16, আর্টিকেল নাম্বার 17, আর্টিকেল নাম্বার 18। বলো কি হবে? বলো কি হবে? রাইট আনসার আর্টিকেল নাম্বার 17, 17তম যে ধারা, এই 17তম ধারায় কিন্তু আমাদের এটি মেনশন রয়েছে, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। ঠিক আছে, অনেকবার পরীক্ষা আসা প্রশ্ন এটা নিয়ে আমাদের ভারতীয় সংবিধান ডিল করে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3, ভারতীয় সংবিধানের কোন ধারা আমাদের জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার অর্থাৎ রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টিকে নিয়ে আমাদের নিশ্চিত করে? Which article of the Indian Constitution guarantees the right to live life and personal liberty? Article number 19, 20, 21 and 22। বলা হয়েছে যে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার আমাদের ভারতীয় সংবিধানের কততম ধারায় মেনশন রয়েছে? 19 নম্বর ধারা, 20 নম্বর ধারা, 21 নম্বর ধারা না 22 নম্বর ধারা? কি হতে পারে আনসার? সকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে আনসারটি আমাকে জানিয়ে দাও। দেখো, রাইট আনসার ডেফিনেটলি আর্টিকেল নাম্বার 21 বা 21 নম্বর ধারাতেই আমাদের এটি মেনশন রয়েছে যে আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তিকে তার জীবন এবং বা ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা একদমই যাবে না। সেটাই আর্টিকেল নাম্বার 21-এ পুরোপুরি মেনশন রয়েছে। পরবর্তী আমরা প্রশ্নে চলে আসছি, অর্থাৎ কোশ্চেন নাম্বার 4। বলা হয়েছে রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এলিমেন্টারি এডুকেশন,
রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এলিমেন্টারি এডুকেশন সংক্রান্ত ধারাটি ভারতীয় সংবিধানে কোন বছরে যুক্ত হয়? আমার 2001 সালে, 2002 সালে, 2003 সালে না 2004 সালে? বলা হয়েছে বিনামূল্যে ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার অধিকার যেটা কিনা সংক্রান্ত আমাদের ভারতীয় সংবিধানে কততম ধারা রয়েছে? সকলে আনসার করবে কমেন্ট সেকশনে এভরিওয়ান। এবং যারা যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক করনি, চট জলদি করে ক্লাসটিকে লাইক করে ফেলো, অর্থাৎ ক্লাসের যে অ্যাটেন্ডেন্সটি রয়েছে ক্লাসের অ্যাটেন্ডেন্সটিকে অবশ্যই করে মার্ক করতে একদমই ভুলো না। সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হবে অবশ্যই করে 2002 সালে। 2002 2002তেই কিন্তু এটি এই যে রাইট অফ ফ্রি অ্যান্ড কম্পালসারি এলিমেন্টারি এডুকেশন এটাই আমাদের কিন্তু মেনশন রয়েছে। ওকে, তো এটাকে নোট ডাউন করে নিও সকলে। তো আর্টিকেল নাম্বার যে 21 সাবক্লজ এ এই 86তম সংবিধান সংশোধনী আইন 86তম সংবিধান সংশোধনী আইন 2002 এর মাধ্যমে যুক্ত হয় এবং যা 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারাটিকে বলা হয়ে থাকে বিপজ্জনক কাজে শিশুদের নিয়োগ নিষিদ্ধ? ভারতীয় সংবিধানের কোন ধারাটি বিপজ্জনক কাজে শিশুদের নিয়োগ নিষিদ্ধ করে? অপশন আর্টিকেল নাম্বার 23, 24, 25 না 26? বলো। আমাদের দেখো, আমাদের যে নতুন নিউ যে সিলেবাস দিয়েছে WBSSC গ্রুপ সিরির, সেই নিউ সিলেবাস অনুযায়ী অলরেডি তোমাদের গতকাল আমার ক্লাস হয়ে গেছে, ভালো করে আর দেখিয়ে নিয়েছো আশা করি। সেই নিউ সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু অবশ্যই করে কি করতে হবে? তোমাদের অবশ্যই করে এই যে আর্টিকেল বা ধারা, এই ভারতীয় সংবিধানের ধারা নিয়ে কিন্তু ডেফিনেটলি পড়াশোনা করতে হবে। ধারা থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই করে আসবে। রাইট আনসার ডেফিনেটলি আর্টিকেল নাম্বার 24। 24তম ধারা অনুযায়ী বলা হয়েছে যে 14 বছরের কম বয়সী শিশুদের কারখানা, খনি বা অন্যান্য বিপজ্জনক কাজে নিয়োগ করা যাবে না, অর্থাৎ নিয়োগ নিষিদ্ধ। কোশ্চেন নাম্বার 6, সংবিধানের কোন ধারা অনুসারে নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে? সংবিধানের কোন ধারা অনুসারে নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার অধিকারকে দেওয়া হয়েছে? ধারা 25 থেকে 28, 29 থেকে 30, 32 না থাকছে 19 নম্বর আর্টিকেল? বলো। সকলে কমেন্ট সেকশনে আনসারটি করতে ভুলো না। সকলে আনসারটি অবশ্যই করে ফেলো কমেন্ট সেকশনে কমেন্ট করে। ঠিক আছে, কমেন্ট করে ফেলো সমস্ত আনসারগুলো। যার যা আনসার আসছে অবশ্যই করে আনসারটি করে ফেলো এবং অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করে ফেলো। অবশ্যই করে আর্টিকেল নাম্বার 25 থেকে 28, 25 থেকে 28 নম্বর যে ধারা, সেই 25 থেকে 28 নম্বর ধারা আমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এই ধারা অনুযায়ী নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার অধিকার কিন্তু প্রদান করা হয়ে থাকে। ঠিক আছে, বা স্বাধীনতা দেওয়া হয়ে থাকে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7, ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধান কোন ধারাটিকে সংবিধানের হৃদয় এবং আত্মা অর্থাৎ হার্ট অ্যান্ড সোল বলা হয়ে থাকে? আর্টিকেল নাম্বার 14, 19, 32 না থাকছে 368? কোন আর্টিকেল ভারতীয় সংবিধানের কোন ধারাটি ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন? ধারা নম্বর 14, ধারা নম্বর 19, ধারা নম্বর 32 এবং ধারা নম্বর 368? বলো। ডেফিনেটলি আর্টিকেল নাম্বার 32, এবং এই আর্টিকেল নাম্বার 32 অনুযায়ী আমাদের সুপ্রিম কোর্ট কিন্তু কি জারি করতে পারে? সুপ্রিম কোর্ট জারি করতে পারে রিটস। ঠিক আছে, সুপ্রিম কোর্ট রিটস জারি করতে পারে। ঠিক একই রকম ভাবে হাইকোর্টও রিটস জারি করতে পারে। হাইকোর্ট রিটস জারি করে কোন ধারা অনুযায়ী? হাইকোর্ট রিটস জারি করে থাকে 226তম আর্টিকেল অনুযায়ী। 226তম আর্টিকেল অনুযায়ী আমাদের হাইকোর্ট রিটস জারি করে থাকে। একদিকে 32 হচ্ছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট হচ্ছে 226। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5 আমাদের 8, বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন অংশটি রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি নিয়ে আলোচনা করে? ভারতীয় সংবিধানের কোন অংশটি রাষ্ট্র পরিচালনার যে নির্দেশমূলক নীতি রয়েছে সেই নির্দেশমূলক নীতিকে নিয়ে ডিল করে বা আলোচনা করে? অপশন পার্ট 2, পার্ট 3, পার্ট 4 না পার্ট 5? ভারতীয় সংবিধানের কোন অংশটি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি কে নিয়ে ডিল করে? ঠিক আছে, আর্টিকেল নাম্বার 2, 3, 4 না 5? আর্টিকেল নাম্বার আমাদের 4 ইজ দ্য কারেক্ট আনসার।
আর্টিকেল নাম্বার 4 ইজ দ্য কারেক্ট আনসার। আর্টিকেল নাম্বার 4 অনুযায়ী ডিপিএসপি রয়েছে আমাদের। আর্টিকেল নাম্বার 4 বলছি, পার্ট নাম্বার 4, রাইট? পার্ট নাম্বার 4 ঠিক একই রকম ভাবে পার্ট নাম্বার যেটা 4A, সেই পার্ট নাম্বার 4A কি নিয়ে ডিল করে? পার্ট নাম্বার 4A কি নিয়ে ডিল করে অবশ্যই করে কমেন্ট সেকশনে অবশ্যই করে আনসার করে আমাকে জানাবে কমেন্ট সেকশনে। আর্টিকেল নাম্বার 4A কি নিয়ে ডিল করে সংবিধানের, এবং সেটার ধারণা বা কনসেপ্ট সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, সেটার ধারণা বা কনসেপ্ট সেটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটাও আমাকে তোমরা জানিয়ে দেবে। কোন দেশ থেকে? অবশ্যই করে এটা তোমাদের হোমওয়ার্ক। কোন দেশ থেকে নেওয়া হয়েছে, কোন দেশ থেকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। বলা হয়েছে ধারা 50 কিসের সাথে সম্পর্কিত, যা ডিপিএসপির একটি অংশ। ধারা 50 অর্থাৎ আর্টিকেল নাম্বার 50 এটি কিসের সঙ্গে সম্পর্কিত? পরিবেশ সুরক্ষা, আন্তর্জাতিক শিক্ষা ও নিরাপত্তা, থাকছে তোমাদের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ, এবং থাকছে সমান কাজের জন্য সমান বেতন। Article number 50 is related to what, which part of the DPSP? Protection of environment, international peace and security, থাকছে separation of judiciary from executive, না থাকছে equal pay for equal work। বলো। Definitely আমাদের অপশন নাম্বার সি অর্থাৎ সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ। ওকে, তো এই যে ধারা 50 বা আর্টিকেল নাম্বার 50 যেটা সরকারি পরিষেবাগুলিতে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগে যে স্থানান্তরিতকরণ বা পৃথক করার জন্য আমাদের পদক্ষেপ নিতে নির্দেশ দিয়ে থাকে। তাহলে আমরা অবশ্যই করে দেখে নিলাম আর্টিকেল নাম্বার 50 তে এক্স্যাক্টলি কি রয়েছে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10। কোন ধারাটি ইউনিফর্ম সিভিল কোড প্রদানের জন্য রাষ্ট্রকে নির্দেশ দেয়? কোন ধারাটি বা কোন আর্টিকেল ইউনিফর্ম সিভিল কোড প্রদানের জন্য রাষ্ট্রকে নির্দেশ দেয়? আর্টিকেল নাম্বার 40, আর্টিকেল নাম্বার 42, আর্টিকেল নাম্বার 44, আর্টিকেল নাম্বার 45। বলো। যারা যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক করোনি অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক করতে ভুলো না, ক্লাসটিকে জলদি করে লাইক করে ফেলো। ওকে, অর্থাৎ লাইক করে রীতিমতো কিন্তু একদম 100+ করে ফেলতে হবে যারা যারা ক্লাসে রয়েছো সকলকে। তো অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করে ফেলো, এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো চ্যানেলটিকে অতি অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। রাইট আনসার আর্টিকেল নাম্বার 44, 44তম ধারা আমাদের রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিসমূহের একটি অংশ, যা ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড প্রদানের জন্য রাষ্ট্রকে প্রচেষ্টা করতে উৎসাহিত করে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার আমাদের 11-এ যাব, তার আগে বলে রাখি যারা যারা তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো WBSSC গ্রুপ সি এবং ডি ডেডিকেটেড পেড ব্যাচে, যেখানে তোমাদের নতুন সিলেবাসে ক্লাস হয়ে থাকে, যেখানে তোমাদের নতুন সিলেবাসে ক্লাস হয়ে থাকে, সেই নতুন সিলেবাসে ক্লাস পেতে অবশ্যই করে আমাদের আপকামিং যে ব্যাচ সেই ব্যাচে জয়েন করতে পারো, যেখানে 8240968588 এই যে নাম্বারটি বললাম এই নাম্বারটি আমাদের অ্যাডমিশন টিমের নাম্বার। এই নাম্বারে কল করে ফেলতে পারো বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপও কিন্তু করে ফেলতে পারো। ঠিক আছে, তোমাদের যদি তোমরা তোমাদের দেখিয়ে রাখি, এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে অবশ্যই করে আমাদের ওয়েবসাইটে, যদি তোমরা নিজেরা সার্চ করে নিতে চাও তো ডেফিনেটলি দেখো তোমাদের এখানে ক্রোম ওপেন হয়ে গেছে। সেই ক্রোমের মধ্যে আমাদের কি রয়েছে? সেই ক্রোমের মধ্যে আমাদের BSSEI, সেই ক্রোমের মধ্যে তোমাদের এই সার্চ অপশানে গিয়ে লিখবে কি, সার্চ অপশানে গিয়ে BSSEI লিখলে তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, bssei.in ওয়েবসাইটে ভিজিট করলেই তোমরা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে আমাদের ওয়েবসাইটটি। সেখান থেকে তোমরা ডেফিনেটলি ডাউনলোড করে ফেলতে মানে আমাদের দেখে নিতে পারবে আমাদের কি কি কোর্সেস রয়েছে অ্যাভেলেবেল। ক্লিয়ার হয়েছে? কি কি কোর্সেস অ্যাভেলেবেল রয়েছে সেটা তোমরা কিন্তু দেখে নিতে পারবে। চলো আমরা চলে আসছি আমাদের পরবর্তী পার্টে।
অর্থাৎ যারা যারা আমাদের ডিরেক্টলি কল করতে চাও অবশ্যই করে কল করে নিতে পারো। যদি তোমরা এই ব্যাচ রিলেটেড বিভিন্ন ইনফরমেশন জানতে চাও ডেফিনেটলি এই কল করে নিতে পারো, এই নাম্বারে, সেম নাম্বারে আমাদের অবশ্যই আমাদের অ্যাডমিশন টিম গাইড করে দেবে। এবং যারা তোমরা আমাদেরকে ফলো করোনি এখনো পর্যন্ত ফেসবুকে, অবশ্যই করে তোমরা কিন্তু ফলো করতে থাকো, যেখানে অলরেডি 128K কিন্তু ফলোয়ার্স হয়ে গেছে। এবং যারা যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে একদমই ভুলো না। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11, বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারেন? 124, 143, 155 না 167? ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারেন? 124তম ধারা, 143তম ধারা, 155তম ধারা না থাকছে 167তম ধারা? কি হতে পারে আনসার বলো? ডেফিনেটলি অপশন নাম্বার আমাদের হয়ে যাচ্ছে 143তম ধারা, অর্থাৎ 143 নামক যে আর্টিকেল, সেই আর্টিকেলটাই আলটিমেটলি ডিল করে, যেখানে বলা হয়েছে যে রাষ্ট্রপতি এই আমাদের রাষ্ট্রপতিকে জনগুরুত্বপূর্ণ কোনো আইনি বা তথ্যগত কোনো বিষয়ে সুপ্রিম কোর্ট মতামত চাওয়ার ক্ষমতা কিন্তু দিয়ে থাকে 143তম ধারা অনুযায়ী। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12, বলো ভারতীয় সংবিধানের কোন ধারায় সুপ্রিম কোর্ট গঠন ও প্রতিষ্ঠা সংক্রান্ত আমাদের বিধান রয়েছে? 119, 124, 131 না 148? কততম ধারায় আমাদের রয়েছে? কততম ধারায় আমাদের রয়েছে বলো? ফার্স্ট ডেফিনেটলি অপশন নাম্বার আমাদের 124তম ধারা, অপশন নাম্বার বি কারেক্ট আনসার। তো এই 124 নামক যে আর্টিকেল, সেই 124 আর্টিকেলে সুপ্রিম কোর্ট গঠন এবং প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করে এবং বিচারপতিদের নিয়োগ ও অপসারণ প্রক্রিয়ার কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত। ওকে, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার হয়ে যাচ্ছে 13, ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি ক্ষমা করার ক্ষমতা সম্পর্কিত বিধান রয়েছে? অর্থাৎ পার্ডনিং পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট এটা সকলে কিন্তু নোট ডাউন করে নিও, মোস্ট ইম্পর্টেন্ট। তো ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির ক্ষমতা ক্ষমা করার যে ক্ষমতা, অর্থাৎ পার্ডনিং পাওয়ার, সেই সম্পর্কিত বিধান রয়েছে? 71 নম্বর ধারা, 72 নম্বর ধারা, 77 নম্বর ধারা না থাকছে 78 নম্বর ধারা? কি হতে পারে আনসার? সকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে আনসারটি আমাকে জানিয়ে দিতে পারো। সকলে কমেন্ট সেকশনে কমেন্টটি করে আমাকে আনসারটা দিতে পারো, বলো কি হবে? রাইট আনসার ডেফিনেটলি আর্টিকেল নাম্বার 72। 72 নম্বর যে ধারা, সেই 72 নম্বর ধারা মূলত রাষ্ট্রপতির কে দণ্ডাদেশ স্থগিত এবং মুকুব বা পরিবর্তন করার ক্ষমতাকে প্রদান করে থাকে। ওকে, তো 72তম ধারাটা কিন্তু অবশ্যই করে নোট ডাউন করে নিও। কোশ্চেন নাম্বার 14, বলো বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে? আর্টিকেল নাম্বার 153, আর্টিকেল নাম্বার 163, আর্টিকেল নাম্বার 213, আর্টিকেল নাম্বার 214? ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে? বলো। ডেফিনেটলি অপশন নাম্বার সি, অর্থাৎ 213 ধারা অনুযায়ী আমাদের অর্ডিন্যান্স পাওয়ার বা অর্ডিন্যান্স জারি করার যে ক্ষমতা, সেই ক্ষমতা প্রদান করা হয়েছে ভারতীয় সংবিধানের মাধ্যমে রাজ্যপালকে। ক্লিয়ার হয়েছে? তো নোট করে নিও সকলে ইনফরমেশনগুলো। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15, কেন্দ্রীয় সরকারের জন্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া পদের কথা কোন ধারায় বলা আছে? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, ভারতবর্ষের আমাদের অ্যাটর্নি জেনারেল এর পদের কথা কোন ধারায় বলা আছে? 72, 76, 153 না 165? কোন ধারায় কেন্দ্রীয় সরকারের সরকারের জন্য অ্যাটর্নি জেনারেল এই পদের কোন ধারায় বলা আছে? আর্টিকেল নাম্বার 72, আর্টিকেল নাম্বার 76, আর্টিকেল নাম্বার 153 না আর্টিকেল নাম্বার 165? বলো।
ডেফিনেটলি আর্টিকেল নাম্বার আমাদের 76 ধারা অনুযায়ী আমরা অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার যে বিভিন্ন মানে পদ, সেই পদের কথা জানতে পারি ভারতীয় সংবিধানে। ঠিক আছে, তোমরা আমাকে সকলে কমেন্ট সেকশনে জানাবে আমাদের ভারতবর্ষে, অবশ্যই করে আমাকে হোমওয়ার্ক হিসেবে জানাবে এভরিওয়ান, যে আমাদের প্রেজেন্ট অ্যাটর্নি জেনারেল কে রয়েছেন। প্রেজেন্ট অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কে রয়েছেন? অবশ্যই করে হোমওয়ার্ক জানাবে কমেন্ট সেকশনে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়ার সম্পর্কে ভারতীয় সংবিধানে কততম ধারায় রয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যের জন্য অ্যাডভোকেট জেনারেল পদের কথা বলা আছে? ধারা 148, ধারা 155, ধারা 165 না ধারা 168? সকলে আনসার করবে কমেন্ট সেকশন এভরিওয়ান। আনসার করবে। রাইট আনসার ডেফিনেটলি 165, অর্থাৎ 165তম যে ধারা, সে 165তম ধারা অনুযায়ী ভারতের আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নিয়োগ, দায়িত্ব এবং যোগ্যতা নিয়ে আলোচনা করা হয়ে থাকে, যিনি রাজ্যের সর্বোচ্চ আইনি কর্মকর্তা। ঠিক আছে, যিনি আমাদের বলতে পারো যে স্টেটের হাইয়েস্ট ল অফিসার, রাজ্যের সর্বোচ্চ আইনি কর্মকর্তা কিন্তু বলতে পারো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 17, বলা হয়েছে আর্টিকেল নাম্বার 312, 312তম যে ধারা, এটি কিসের সাথে সম্পর্কিত? অল ইন্ডিয়া সার্ভিসেস, পাবলিক সার্ভিস কমিশনের কাজ, প্রশাসনিক ট্রাইব্যুনালস না থাকছে জরুরি অবস্থার বিধান? আর্টিকেল নাম্বার 312 এটা কিসের সঙ্গে সম্পর্কিত? অল ইন্ডিয়া সার্ভিসেস থাকছে তোমাদের পাবলিক সার্ভিস কমিশনের ফাংশনস, থাকছে প্রশাসনিক ট্রাইব্যুনালস এবং অবশ্যই করে থাকছে তোমাদের জরুরি অবস্থার বিধান। রাইট আনসার অল ইন্ডিয়া সার্ভিসেস, অপশন নাম্বার আমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন বলো, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী রাজ্য সরকার পঞ্চায়েত গঠন করতে বাধ্য? ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী রাজ্য সরকার পঞ্চায়েত গঠন করতে বাধ্য? কি হবে আনসার? আর্টিকেল নাম্বার 33, আর্টিকেল নাম্বার 40, আর্টিকেল নাম্বার 41, আর্টিকেল নাম্বার 51? কি হবে আনসার? যারা যারা ক্লাসটিকে এখনো পর্যন্ত লাইক করোনি, অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলো, অর্থাৎ ক্লাসের যে অ্যাটেন্ডেন্স, এই অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করতে একদমই ভুলো না। ক্লাসের যে অ্যাটেন্ডেন্স, এই অ্যাটেন্ডেন্সটিকে অবশ্যই করে কিন্তু মার্ক করে ফেলো। ঠিক আছে, আর্টিকেল নাম্বার 40 ইজ দ্য কারেক্ট আনসার। 40 নম্বর যে ধারা, সেই 40 নম্বর ধারা অনুযায়ী আমাদের রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিসমূহের অংশ এবং একটি গ্রাম পঞ্চায়েতকে গঠন করার জন্য রাষ্ট্রকে নির্দেশ দিয়ে থাকে। কোশ্চেন নাম্বার 19, বলা হয়েছে যে ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থ বিল বা মানি বিল সম্পর্কিত বিশেষ পদ্ধতির বিধান রয়েছে? 105, 109, 110 না 111 নম্বর ধারা? মানি বিল বা অর্থ বিলের কথা বলা আছে। মানি বিল বা অর্থ বিল মানেই আমাদের মাথায় আসবে অবশ্যই করে ধারা 110। ঠিক আছে, এক মিনিট, কোন ধারায় অর্থ বিল সম্পর্কিত বিশেষ পদ্ধতির বিধান রয়েছে? হ্যাঁ ঠিকই আছে, আমাদের আর্টিকেল নাম্বার যে এটা আমাদের আর্টিকেল নাম্বার 10 হবে। ঠিক আছে, এটা আমাদের আর্টিকেল নাম্বার 10 হবে, 110। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 20, ভারতীয় সংবিধানের কোন ধারাটি বার্ষিক আর্থিক বিবৃতি বা বাজেট নিয়ে আলোচনা করে? 110, 111, 112 না 113? বলা হয়েছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা বার্ষিক আর্থিক বিবৃতি নিয়ে আলোচনা করে। দেখো যদি মানে বলা হয় তাকে, আমাদের বাজেটের কিন্তু কোনো কনসেপ্ট বা ওয়ার্ড আমাদের ভারতীয় সংবিধানে নেই। সংবিধানে রয়েছে কি? সংবিধানে রয়েছে এই অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট।
ঠিক আছে, বাজেটটাকে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নামে নামকরণ করা হয়েছে, সেটা রয়েছে আর্টিকেল নাম্বার 112। আর্টিকেল নাম্বার 112 অনুযায়ী কেন্দ্রীয় সরকারের বার্ষিক আর্থিক বিবৃতি বা বাজেট প্রস্তুত এবং উপস্থাপনের কিন্তু বিধান দিয়ে থাকে। ক্লিয়ার হয়েছে? সো তোমাদের আমরা আলোচনা করলাম আজকের এই সমস্ত প্রশ্নগুলো এই আর্টিকেল রিলেটেড, এবং আমরা পরবর্তী সেশনসগুলোতে আরও ডিসকাশন করব। তার আগে তোমাদের বলে রাখি, যারা যারা তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও, ডেফিনেটলি 8240968588 এই যে নাম্বারটি রয়েছে, এই নাম্বারে কল করে নিতে পারো কিংবা হোয়াটসঅ্যাপও করে নিতে পারো। ঠিক আছে, কল এবং হোয়াটসঅ্যাপ দুটোই কিন্তু করে ফেলতে পারো এই নাম্বারে, এবং যেখান থেকে তোমরা ব্যাচ রিলেটেড বিভিন্ন ইনফরমেশন পেয়ে যাবে। ঠিক আছে, আদারওয়াইজ তোমরা কিন্তু যেটা তোমাদের অলরেডি আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছিলাম, সেখান থেকেও তোমরা কিন্তু ডেফিনেটলি পেয়ে যাবে আমাদের ব্যাচ একদম bssci.in ওয়েবসাইট থেকে ভিজিট করলে। ঠিক আছে, যদি তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও আমাদের ব্লগিং ওয়েবসাইটে, তো তোমাদের জন্য ব্লগিং ওয়েবসাইটও রয়েছে, যেখানে আমাদের অল ইন ওয়ান গাইড বুকস, আমাদের বলতে পারো যে 10 ইয়ার্স প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স সমস্ত কিন্তু রয়েছে অ্যাভেলেবেল। কোথায়? ব্লগ সাইটে। ব্লগ সাইট কোথা থেকে পাবে সেটা? ব্লগ সাইট কিন্তু পেয়ে যাবে আমাদের একদমই গুগল থেকে bssci.in এর মধ্যে প্রবেশ করে, সেখানে একদম ব্লগ বলে একটা ট্যাব রয়েছে, সেই ব্লগ ট্যাবে ক্লিক করলেই তোমরা কিন্তু সমস্ত বিষয়গুলো পেয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 21 আলোচনা করি। চলো, কোশ্চেন নাম্বার 21 বলো। বলা হয়েছে ভারতীয় সংবিধানের রাজ্য পুনর্গঠন বা ফরমেশন অফ নিউ স্টেটস সম্পর্কিত বিধান রয়েছে কততম আর্টিকেলে? আর্টিকেল নাম্বার আমাদের 3। আর্টিকেল নাম্বার 3 অনুযায়ী আমাদের সংসদকে বিদ্যমান রাজ্যগুলির নাম, ক্ষেত্রফল, সীমানা পরিবর্তন করে নতুন পুনর্গঠন করার কিন্তু ক্ষমতা প্রদান করে। যদি আমরা আর্টিকেল নাম্বার 155 কথা বলে থাকি, তাহলে কিসের সঙ্গে সম্পর্কিত? আর্টিকেল নাম্বার 155 এটি কিসের সাথে সম্পর্কিত বলো? ডেফিনেটলি এটা আমাদের অপশন নাম্বার আমাদের হয়ে যাচ্ছে এ, অর্থাৎ রাজ্যপালের যে নিয়োগ, সেই রাজ্যপালের নিয়োগ সম্পর্কিত রয়েছে 155 নম্বর ধারা। ঠিক আছে, নিযুক্ত হয়ে থাকে আমাদের রাজ্যপাল রাষ্ট্রপতি কর্তৃক 155তম ধারা অনুযায়ী। নেক্সট বলা হয়েছে যে ভারতীয় সংবিধানের কোন ধারায় জাতীয় জরুরি অবস্থা অর্থাৎ ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণার বিধান দেওয়া হয়েছে? 350, 352, 356 না 360? ডেফিনেটলি ন্যাশনাল এমার্জেন্সি বলেছে, তো আর্টিকেল নাম্বার 352। 352তম ধারাতেই আমাদের কিন্তু পুরোপুরি মেনশন রয়েছে। ওকে, 352 আর্টিকেল নাম্বার 352 হয়ে যাচ্ছে আমাদের ন্যাশনাল এমার্জেন্সি। আর্টিকেল নাম্বার 356 হয়ে যাচ্ছে স্টেট এমার্জেন্সি। আর্টিকেল নাম্বার 360 হয়ে যাচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। ঠিক আছে, বলো, এক্ষুনি আমরা পড়লাম কি হবে? ভারতীয় সাংবিধানিক ব্যবস্থাকে ভেঙে গেলে আর রাষ্ট্রপতি শাসন জারি করা হয় কোন ধারা অনুসারে? রাষ্ট্রপতি শাসন জারি করা হয় কোন ধারা অনুসারে? ডেফিনেটলি আর্টিকেল নাম্বার 356, এক্ষুনি বললাম। ঠিক, নেক্সট প্রশ্ন বলো। আর্থিক জরুরি অবস্থা, একটা রিভিশন হয়ে গেল। আর্থিক জরুরি অবস্থা কততম ধারার দ্বারা আমরা বলতে পারি বা সম্পর্কিত রয়েছে? আর্টিকেল নাম্বার 356, আর্টিকেল নাম্বার 352, আর্টিকেল নাম্বার 360 না আর্টিকেল নাম্বার 362? কি হবে আনসার? ডেফিনেটলি আর্টিকেল নাম্বার 360। ক্লিয়ার? তাহলে আশা করি সকলে বোঝা গেছে, সকলে বুঝতে পেরেছো। যে হোমওয়ার্কগুলো দিলাম সেই হোমওয়ার্কগুলো কিন্তু অবশ্যই করে ফেলো। ঠিক আছে, যে হোমওয়ার্কগুলো দিলাম সেই হোমওয়ার্কগুলো কিন্তু অবশ্যই করে ফেলো, এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানিও আনসারগুলো। ওকে, এবং কেমন লাগলো ক্লাসটা অবশ্যই করে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তোমাদের সঙ্গে আবার আমার কিন্তু দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকাল 11 ঠিক সকালে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স সেশনে। তো সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। হ্যাভ আ নাইস ডে অ্যান্ড গুড নাইট।